ওই মাইক মিউট কর। ভালো হয়ে যাও পোলাপাইন, ভালো হয়ে যাও। চুপ কর। কিরে রায়ান, কি বলো? ভাই সার নাই দেখা যা খুশি তাই করতাছস। কিরে, এ রায়ান অফ যা। এই সামি অফ যা। রায়ান আছে? এই জুবায়ের অবজা। রায়ান এসব আর যেটা এসব আওয়াজ না করিস শুনি। না, করিস না, এই কথা বলিস না, স্যার আসলে দেখলে ঝামেলা করবে। পোলাপাইন শুনে রাখো। রিফাত মাইক মিউট কর।
আচ্ছা, ওই যে আহ, আলুতে করিস নাই, কি বলে যে স্যার কোথায়?
আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। ওকে, আমরা শুরু করি লেকচারটা। আমরা লাস্ট ক্লাসে ছিলাম যে জিওমরফিক প্রসেসেস, এবং আমরা এর মধ্যে দেখেছিলাম যে দুইটা গ্রেডেশনের দুইটা টাইপ আছে, একটা ডিগ্রেডেশন, একটা অ্যাগ্রেডেশন, এবং আই থিঙ্ক উই ডিসকাস অন অল দিস টপিকস। 3 নাম্বার ছিল ওয়ার্ক অফ অর্গানিজম ইনক্লুডিং ম্যান। আমরা একটু পরে এটা ডিটেলস দেখবো। এইখানে যে দুটা ছিল, এই দুটা ছিল ন্যাচারাল। একটা হলো যে সব কারণে পৃথিবীর সারফেস নিচের দিকে যায়, সেটা ছিল ডিগ্রেডেশন, এবং যে সব কারণে উপরের দিকে যায়, সেটা হলো অ্যাগ্রেডেশন। এবং আই থিঙ্ক উই ডিসকাসড অল দিস পয়েন্টস, অল দিস ইভেন্টস যেগুলো অ্যাগ্রেডেশন এবং ডিগ্রেডেশন হয়। এর মধ্যে সুনামি ছিল, এবং সুনামিও আমরা ডিসকাস করেছি। ওয়ার্ক অফ অর্গানিজমস ইনক্লুডিং ম্যান, এবং এরপরে হচ্ছে হাইপোজেন অর endogenetic. Endo refers to anything external. এর মধ্যে আছে ডায়াস্ট্রোফিজম। দেখো ডায়াস্ট্রোফিজমের মধ্যে কি কি আছে? অল অ্যাকচুয়াল মুভমেন্টস অফ দ্য আর্থস সলিড ক্রাস্ট। ক্রাস্ট কি তোমরা জানো? আমি তোমাদেরকে ডায়াগ্রামে দেখিয়েছিলাম। অফ এনি কাইন্ড অর ডিগ্রি, অর্থাৎ আর্থের ক্রাস্ট, যে সবচেয়ে বাইরের যে লেয়ারটা, সেটা যদি কোনো মুভমেন্ট হয়, দ্যাট ফলস ইনটু দিস গ্রুপ অফ ডায়াস্ট্রোফিজম. And the crust movement falls into two categories. একটা হলো slow movement, আর একটা হলো quick movement or sudden movement. Sudden movement এর এক্সাম্পল হচ্ছে আর্থকুয়েক। এবং তোমরা কয়েকদিন আগে ঢাকা শহরে আর্থকুয়েক দেখেছো। The earth is shaken for a small span of time, but the shaking is quite heavy. এটা হলো sudden movement এর এক্সাম্পল। আর স্লো মুভমেন্ট হচ্ছে the same crust of the earth. তোমরা জানো যে জিওলজি থেকে যে there are a number of plates below this ground, continental plates, যে প্লেটগুলো সাইজে অত্যন্ত বড়, এবং এই প্লেটগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন, সেপারেটেড, and they also move, and you can imagine the size of the plate and the mass within these plates. So এইরকম ধরনের বড় প্লেট যখন মুভ করে, এবং সেই মুভমেন্টটা অনেক স্লো হয়, সে such a plate moving 1 meter per 10 year or 1 meter per 100 year,
সো 1 মিটার 100 বছরে যদি মুভ করে একটা প্লেট, তাহলে ডেফিনেটলি আমরা সেই মুভমেন্টটা নর্মালি ফিল করি না, বা আমাদের ফিল করার কোনো কারণও নাই। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ স্লো মুভমেন্ট। আমরা ফিল করি আর না করি, দিস স্লো মুভমেন্ট ইজ কন্টিনিউয়াসলি অকারিং বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ অ্যান্ড উইদিন দ্য প্লেটস, কন্টিনেন্টাল প্লেটস। এরপরে হচ্ছে ভলকানিজম। ভলকানিজম is the act of volcanic eruption. So the sort of volcanic activities together with the movement of molten rock. অর্থাৎ পৃথিবীর সারফেসের ভেতরে যদি টেম্পারেচার বেড়ে যায়, there are so many types of materials below the earth surface which are basically rock or metal and so on. তো যদি টেম্পারেচার বেড়ে যায়, তাহলে এই ধরনের মেটাল বা মেটেরিয়াল বা রক they expand in volume. বাট যদি এগুলো পৃথিবীর সারফেসের নিচে থাকে, এবং যেহেতু এগুলো সারফেসের নিচে থাকে, একটা কনফাইনমেন্টের মধ্যে থাকে, কিন্তু এই কনফাইনমেন্টের মধ্যে বিকজ অফ ইনক্রিজ অফ টেম্পারেচার এটার ভলিউম বাড়ে, তাহলে ইউ আন্ডারস্ট্যান্ড দোজ মেটেরিয়ালস লুক ফর সাম স্পেস টু এক্সপ্যান্ড, কিন্তু স্পেস তো নাই। On the other hand, they get heated and the temperature increases tremendously. And when there are volcano, that is the place, or that is the space through which these molten rocks and minerals come out. And externally, being on the surface or on the crust surface, we feel that's volcano. And you see how much temperature this lava has when it comes through the volcano. এটাই হলো ভলকানিজম। এবং ভলকানো যেখানে হয়, ফর ইয়োর ইনফরমেশন, এগুলো যেহেতু মল্টেন রক অ্যান্ড মেটাল, অল দোজ কামিং আউট এবং অ্যাট এ ভেরি হাই টেম্পারেচার, সো যেসব এরিয়াতে এইসব লাভা ছড়ায় পড়ে, সেসব এরিয়াতে অদূর ভবিষ্যতে কোনো ধরনের জনবসতি বা মানুষের বসতি বা চাষাবাদ তো দূরের কথা, এগুলো করা যায় না। সো ভলকানো কারণে যেসব জায়গা লাভা ছড়ায় পড়ে বা যেসব জায়গা এফেক্টেড হয়, দ্যাট প্লেস অন দ্য সারফেস অফ দ্য আর্থ are not livable for human being, or not suitable for any human activity, including agriculture. So there is, for a long span of time, no human habitat. আর এরপরে হচ্ছে এক্সট্রাটেরিস্ট্রিয়াল প্রসেসেস, ফল অফ মিটিওরাইটস। এটা তোমাদেরকে বলেছিলাম, এখানে আমি সম্ভবত তোমাদেরকে বলেছিলাম ফল অফ মিটিওরাইট, এই যে টোপোগ্রাফিক এফেক্টস অফ মিটিওরাইট, এটা যখন বলেছিলাম তখন এটা বলেছিলাম যে হোয়াট ইজ ইট। সো ইউ নো দ্যাট ফ্রম প্ল্যানেট সাম আনআইডেন্টিফাইড মেটেরিয়াল অবজেক্ট hitting the surface of the earth from a great height, that's what falls in this group of extraterrestrial processes. Now note on different geomorphic processes, আমরা যে প্রসেসগুলো এখন দেখলাম এগুলোর উপরে আমরা এখন নোট দেখব, few notes যেগুলো আমরা এক্সপ্লেইন করি না, we will try to highlight on those. For example, gradation. Gradation is the process of up and down. So you see there are two steps of gradation, একটা হলো degradation আর একটা হলো aggradation. তোমরা মনে করতে পারো তোমাদের পরীক্ষার পরে যে গ্রেডিং সিস্টেম, সেটাই হচ্ছে গ্রেডেশন। গ্রেডিং কি হয়, আইদার ইউর grade goes up or down, and exactly the same thing happens here. Either the surface of the earth will go up or it will go down. Next is weathering. This may be defined as the changes that take place in the minerals and rocks at or near the surface of the earth in response to number 1, atmosphere, number 2, water, and number 3, due to plant or animal life. অর্থাৎ যেসব কারণে পৃথিবীর সারফেসের উপরে তার মিনারেল এবং রক চেঞ্জড হয় ডিউ টু দ্য অ্যাকশন অফ দিস থ্রি, তার মধ্যে দেখো দুইটা ন্যাচারাল এবং একটা কিন্তু প্ল্যান্ট আর অ্যানিমাল, দ্যাট মিনস উই দ্য লিভিং বিং অন দ্য আর্থ, সেটা কিন্তু ওয়েদারিং এর কারণ। এবং ওয়েদারিং অ্যাজ এ প্রসেস ইজ নট ডাইনামিক, ইট ইজ আ স্ট্যাটিক প্রসেস। কেন? Because it does not involve the removal or seizure of materials by a transporting agency. অর্থাৎ পৃথিবীর সারফেসে যেই চেঞ্জটা হয়, সেই চেঞ্জটা হওয়ার পরে পরিবর্তিত যে অবস্থা বা মেটেরিয়ালের যে অবস্থান, সেটা যেখানে চেঞ্জ হয়েছিল সেখানেই থাকে, সেটা একখান থেকে অন্যখানে চলে যায় না। ধরো কোনো কারণে পৃথিবীর উপরের পাহাড়ের উপরে কোনো একটা জায়গায় একটা পাথরের টুকরা বাকি পাহাড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে ওখানে পাহাড়ের কোনো ঢাল নেই বা স্লোপ নেই, যার ফলে মেটেরিয়ালটা ওখানেই আছে। তার মানে যদিও মেটেরিয়ালটা বিচ্ছিন্ন হয়ে গেছে বাকি পার্ট অফ দ্য হিল থেকে,
but that is not being transported to any other place because there was no involvement of any action which caused the removal or seizure of the material by any transporting agency. So this is what we call weathering, and weathering is a static process. Mass wasting. This involves bulk transfer. Here, there was no transfer or no transporting agency, but here the definition starts with the bulk transfer of masses of rock debris down slopes under the direct influence of gravity. একটু ভালোভাবে দেখো, প্রথমে তোমরা বুঝতে পারলে যে এখানে ট্রান্সফার অফ মেটেরিয়াল আছে, বাট লেটস সি দ্য process very minutely. Mass wasting is usually aided by the presence of water, but the water is not such an amount that it can be considered as a transporting medium. ধরো পাহাড়ের একটা স্লোপ, একটা জায়গায় বৃষ্টি হচ্ছে এবং পাহাড়টা হচ্ছে পাথুরে, অর্থাৎ the body of the hill is made of stone, and since rain falls on the hill and the slope, so slope দিয়ে নিচের দিকে পানি গড়িয়ে আসে, এবং যেহেতু এটা স্লোপ, বৃষ্টির পরে একটা থিন ফিল্ম, একটা খুব পাতলা একটা লেয়ারে পানি আসে, কারণ বৃষ্টি পড়া মাত্রই তো পানি এখানে জমতে পারে না, সোজাসুজি নিচে চলে আসে। সুতরাং কোনো পানি জমার আগেই থিন লেয়ার অফ ওয়াটার রাশেস ডাউন দ্য স্লোপ, এবং দিস গোজ অ্যাজ এ থিন ফিল্ম. So water, when flows like a thin film on a sloped surface, because of the slope, there is velocity in this water. On the other hand, this velocity of water exists in a thin film. এর ফলে এই লেয়ারটার একটা কাটিং এফেক্ট বা একটা কাটিং ফেনোমেনা তৈরি হয়, কারণ a thin film of water flowing at a very high velocity has huge energy, and that energy possibly causes part of the hill which is made of rock to be separated from the remaining part of the hill. অর্থাৎ ধরো একটা পাথরের টুকরা যেটা উঁচু হয়ে আছে, এর চারপাশ দিয়ে পানি ক্রমাগত ফ্লো করে যাচ্ছে একটা থিন ফিল্ম হাই ভেলোসিটিতে, ফলে এই পানির লেয়ারের একটা হাই ভেলোসিটির কারণে, হাই এনার্জির কারণে ওখানে একটা কাটিং এফেক্ট হতে পারে, and that layer, that piece of rock may be separated from the remaining part of the hill which is also made of rock. এবং এরপরে এই যে মেটেরিয়ালটা আলাদা হয়ে গেল, এই আলাদা হয়ে যাওয়া মেটেরিয়ালটা বিকজ অফ দ্য স্লোপ অফ দ্য হিল উইল গো ডাউন দ্য স্লোপ। তার মানে এখানে যেটা হলো, এই যে পাথরের টুকরাটা বাকি পাহাড় থেকে সেপারেটেড হলো বিকজ অফ দ্য থিন ফিল্ম অফ ওয়াটার, but this thin film of water did not push it down the hill. The part of the rock or the material went down the hill because, number one, it got separated by water, but it was on the slope, and because of that, তোমরা মেকানিক্স এর অঙ্ক করেছো যে কোনো একটা বস্তু যদি স্লোপে থাকে তাহলে তার নিচে এমজি কাজ করে, এবং এমজির একটা কম্পোনেন্ট, ইট ওয়ার্কস অ্যালং দ্য স্লোপ, and because of this force the material will go down the hill. So this movement or transfer of material is because of gravity and not by water. So water has one role while gravity has another role, and we already have seen that gravity is not a geomorphic agent, but water is. So this is combined with what mass wasting is. Impact of meteorite, আমি তোমাদেরকে বলেছিলাম যে impact of meteorite, fall of meteorite এখানে আছে। এটা আমি তোমাদেরকে এক্সপ্লেইন করেছিলাম যে পৃথিবীর বাইরে থেকে কোনো বস্তু যদি পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত ডোমেনের মধ্যে আসে এবং সেখানে জি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাজ করে, তাহলে বিকজ অফ দ্য অ্যাকশন অফ দিস জি, দিস মেটেরিয়াল উইল স্টার্ট ইটস জার্নি টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, বাট as a human being on the surface of the earth, living there, we will see that material will hit the surface of the earth at a very high speed, এবং যার ফলে একটা গর্তের মতো তৈরি হয় যেটাকে বলা হয় ক্রেটার, CRATER, ক্রেটার। তোমরা গুগল করে দেখতে পারো, পৃথিবীর বিভিন্ন জায়গায় ক্রেটার আছে, এবং all these craters were formed because of this impact of meteorites, the physics of which I already explained in my previous lecture, so I don't want to repeat that. The last parameter, topographic effects of organisms, দেখো আমরা এখানে পড়েছিলাম topographic effects of organisms, এই যে work of organisms including man, আমি বলেছিলাম যে একটু পরে আমরা এটা দেখবো। This is where we discuss it. What are the topographic effects of organisms? আমরা যা যা প্রসেস দেখলাম সেখানে পানি, বাতাস বা অন্য অনেক কিছু পৃথিবীর সারফেসের উপরে পরিবর্তন ঘটায়, বাট one of the major agents or major reasons why this surface of the earth changes is human being.
because we make a lot of changes on the surface of the earth, and to be precise, is the civil engineers who make the biggest change on the surface of the earth, because civil engineers are responsible for constructing all those roads, buildings, culverts, dams, embankments, and whatnot. Almost anything that we see on the earth surface is the creation of civil engineering. At some or big part of this was done by civil engineering. Even the high-tech industry is actually constructed by civil engineer. Even the high-tech tech giant like Google and their premises are also made by civil engineers. So the first thing we need to do is to change the surface of the earth, and the civil engineers do it most extensively. So this is one of the things that we civil engineers must understand. So you see, man-made road cuts and fields and many other kinds of excavations profoundly modify the earth's surface. So there are a number of ways we make the change. For example, আমরা ন্যাশনাল হাইওয়ে করি। ন্যাশনাল হাইওয়ে তোমরা দেখেছো, তোমরা যখন ঢাকা থেকে বাইরের কোনো ডিস্ট্রিক্টে যাও, তখন তোমরা ন্যাশনাল হাইওয়ের উপরে দিয়ে যাও N1, N2, N3, N4 and so on। এবং তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে তোমরা যে রাস্তার উপর দিয়ে যাও সেই রাস্তাগুলো চারপাশের জায়গা থেকে উঁচু। Who made it like this? Or is it natural? That might be a question. The answer is, এই জায়গাটা যেটা আমরা রাস্তা দেখছি যে আশেপাশের জায়গা থেকে উঁচু, আসলে এই জায়গাটা আশেপাশের জায়গার মতোই একই লেভেলে ছিল। কিন্তু আমরা কি করেছি, আমরা অ্যানুয়াল যে ফ্লাড লেভেল বা একটা সার্টেন ফ্রিকোয়েন্সির যে ফ্লাড লেভেল, তার থেকে উপর আমরা রাস্তাটাকে নিয়েছি। কারণ আমরা জানি বাংলাদেশ বর্ষা প্রবণ এবং বন্যা প্রবণ এলাকা, এবং এখানে বছরে 2-3 মাস বন্যা থাকে এবং বন্যার পানি আটকানো থাকে। বাট এই বন্যার পানি যখন থাকে বা পানির বিস্তৃতি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন আমরা চাই না যে আমাদের আন্তঃজেলা বা আমাদের ন্যাশনাল লেভেলের কমিউনিকেশন ডিসরাপ্টেড হোক। এই কারণে আমরা কি করি, আমরা রাস্তা যে অ্যালাইনমেন্ট বরাবর হবে সেই অ্যালাইনমেন্ট বরাবর রাস্তার হাইটটাকে উপরে নিয়ে আসি। কিভাবে আনি? ইজিয়েস্ট ওয়ে হচ্ছে দুই পাশের মাটি কেটে এখানে ভরাট করা। অর্থাৎ যে রাস্তার যে অ্যালাইনমেন্ট, সেই রাস্তার অ্যালাইনমেন্ট থেকে দুই পাশ থেকে মাটি কেটে আমরা এখানে আনি, যার ফলে রাস্তার দুই পাশে তোমরা দেখবা যে সাধারণত লো ল্যান্ড এবং রাস্তাটা হচ্ছে হাইল্যান্ড। তার মানে দেয়ার ইজ টু ওয়ে বেনিফিট। একটা হচ্ছে আমি রাস্তার দুই পাশে একটা ডিপ্রেশন তৈরি করলাম, যার ফলে আমি সেখানে পানি ধরে রাখার একটা ব্যবস্থা করলাম। যদি আমি পানিটা ধরে না রাখতাম নিচু জায়গায়, তাহলে পানিটা উপরে উঠতো এবং রাস্তার হাইট আমাকে আরো উঁচু করতে হতো। সো বাই কাটিং দ্যাট excavated area, or through that excavation, I create some retention area in one hand and use that cut to fill this alignment of road to raise the elevation, so that this elevation of the road goes above the highest possible flood level. So we serve two-way benefit. We do it for two-way benefit. ঠিক একইভাবে তোমরা দেখেছো যে এই যে টানেল, earlier we did not have the example of tunnel in Bangladesh, but now that we have that Kornafuli tunnel, you know what tunnel is and how it's constructed. তোমরা বাংলাদেশের পাহাড়ি এলাকায় যে রাস্তা আছে সেই রাস্তা দেখেছো। রাস্তা নিশ্চয়ই এরকম রাস্তার জন্য পাহাড়ের গায়ে এরকম সারফেস তৈরি করা ছিল না, আমরা এটা তৈরি করেছি। এইটা আমরা এভাবেই তৈরি করেছি যে আমরা পাহাড়ের ওই জায়গায় আমাদের রাস্তার অ্যালাইনমেন্ট বরাবর আমরা কেটেছি। কাটার ফলে রাস্তার জন্য যে সুইটেবল সারফেস সেটা তৈরি হয়েছে। তার মানে তুমি দেখো, পাহাড় বলো, নদীর তলভাগ বলো, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের প্রয়োজন মতো কাটিং অ্যান্ড ফিলিং এর মাধ্যমে পৃথিবীর সারফেসের উপরে চেঞ্জ আনি। এবং অফকোর্স হিউম্যান বিং ডাজ ইট, অ্যান্ড অ্যামং দ্য ডিফারেন্ট প্রফেশনস আই থিঙ্ক সিভিল ইঞ্জিনিয়ার্স ডু ইট দ্য মোস্ট। এখানে এক্সপ্লোসিভের কথা বলা আছে, এরকম পাহাড় কাটা বা টানেল করার জন্য এখন এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়। তোমরা দেখেছো যে অনেক বড় বড় বিল্ডিং যেগুলো খুব ডেন্সলি পপুলেটেড আরবান এরিয়ায় আছে, সেখানে যদি পুরানো বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং করতে হয়, তাহলে এক্সপ্লোসিভ দিয়ে সেগুলোকে ডিস্ট্রয় করা হয়। এমন ভাবে এক্সপ্লোসিভ টেকনোলজি ডেভেলপ করেছে যে সেগুলোকে আমরা যদি ডিসম্যান্টেল করি থ্রু এক্সপ্লোসিভ, তাহলে আশেপাশের বিল্ডিং যেন ক্ষতি না হয় এবং যেন না হয় সে ব্যবস্থা করা যায় বা করা হয়। ঠিক একইভাবে কিন্তু টানেলও করা হয়। টানেল হচ্ছে, আমরা নদীর নিচে টানেল দেখেছি, টানেল কিন্তু পাহাড়ও করা হয়। অর্থাৎ তুমি মনে করো তোমার রাস্তার পথে একটা পাহাড় পড়লো মাঝখানে, তো তোমার তো
পাহাড়টা ক্রস করার দুইটা ওয়ে আছে, একটা হলো তুমি পাহাড় বেয়ে উপরে উঠে আবার ওই পাশ দিয়ে নিচে নামবে, তার মানে তোমাকে অল দ্য ওয়ে ইউ হ্যাভ টু গো আপ to the hill and come down, which possibly will increase the length of the road and cost, and it will involve cutting and filling the hilly area according to our required slope. Another shortcut is to make tunnel. তার মানে আমি পাহাড়ের ভেতর দিয়ে একটা টানেল করে গর্ত করে এপাশ থেকে ওপাশে চলে যাব, and that is done in many cases through explosive. But now there are very sophisticated GPS guided drilling device. তোমরা দেখেছো যে যেটা কর্ণফুলী টানেলেও করা হয়েছে, GPS was used with the drill bit, যেটা মাটি ভেতরে গর্ত করে এপাশ থেকে ওপাশে গিয়েছে, এবং যেহেতু জিপিএস গাইডেড, উই ক্যান গাইড দোজ ড্রিলস সো দ্যাট it follows the alignment we want them to follow. So this is another example how topographic effects of organisms can be explained. Relationship between weathering and erosion, আমরা দুইটা টার্ম দেখেছি, একটা হলো ওয়েদারিং আর একটা ইরোশন. লেটস সি হোয়াট আর দ্য ডিফারেন্সেস. Weathering is production of rock waste in place under virtually static condition, অর্থাৎ weathering is a static process. এখানে পৃথিবীর উপরের কোনো মেটেরিয়াল পৃথিবীর থেকে আলাদা হয়ে যায়, তখন আমরা তাকে রক ওয়েস্ট বলি. আমি তোমাদেরকে বলেছিলাম আমি পৃথিবীর মেটেরিয়ালকে রক, সেডিমেন্ট, মাস, আর্ট, অনেক নামে আমরা বলি, তার মধ্যে রক একটা. সো পৃথিবীর উপরে যদি পৃথিবীর কোনো অংশ বাকি অংশ থেকে আলাদা হয় সেখানেই পড়ে থাকে, তাহলে দিস ইজ আ স্ট্যাটিক কন্ডিশন এন্ড দ্যাটস হোয়াট উই কল ওয়েদারিং. বাট যখন এই পড়ে থাকা অংশ একখান থেকে অন্যখানে ট্রান্সপোর্টেড হয়, উই কল ইট এরোশন. In Bangladesh, we have lot of experiences of river erosion. তোমরা জানো যে নদীর এক পার ভাঙে আরেক পার গড়ে. So this is good example of erosion. এবং ভাঙা পার একখান থেকে অন্যখানে চলে যায়, যেখানে নদীর পার ভাঙে সেখানে জমি, বাড়িঘর, বাজার, বন্দর বা ইন্ডাস্ট্রি যাই থাকুক না কেন সেগুলো ডিস্ট্রাক্টেড হয়. বাট এই ভেঙে যাওয়া মেটেরিয়াল, বিকজ অফ দ্য ল অফ কনজারভেশন অফ মেটেরিয়াল, এই মেটেরিয়াল অন্যখানে যে নতুন কোনো চর বা স্যান্ড বার তৈরি করে, যেগুলো আমরা নতুন চর হিসাবে দেখি. These are nothing but transformation or transport of material from one place to another, and that is because of erosion. Both the processes are parts of single process called denudation. তোমাদের ফার্স্ট পেজে, হ্যান্ডআউটের ফার্স্ট পেজে তোমাদেরকে denudation পড়িয়েছিলাম. Denudation is nothing but lowering of the earth surface. এখানে এটা লেখা আছে lowering of the surface of the earth. So দুইটা প্রসেসই, এটা ভার্চুয়ালি স্ট্যাটিক হোক আর ডাইনামিক হোক, অর্থাৎ এখানে পড়ে থাকুক আর একখান থেকে অন্যখানে ট্রান্সপোর্টেড হোক, এই দুইটা প্রসেসই অ্যাকচুয়ালি ইট হেল্পস লোয়ারিং দ্য সারফেস অফ দ্য আর্থ. সো 3 নাম্বার হচ্ছে weathering is basically erosion by weakening and disintegrating rock, আর erosion হচ্ছে in turn aids weathering. কারণ ইরোশনের ফলে দেখো একখান থেকে মেটেরিয়াল অন্যখানে চলে যায়, সরে যায়. সরে গেলে কি হয়, নেক্সট লেয়ারে যে মেটেরিয়াল গুলো আছে পৃথিবীর সারফেসে সেগুলো কিন্তু আলো, বাতাস, পানিতে ওপেন হয়ে যায়, এক্সপোজড হয়ে যায়, so that the next layer is prone to weathering next. তার মানে ইরোশন হয় বলে নেক্সট লেয়ারটা এক্সপোজড হয় আলো, বাতাস, পানিতে, এবং এটা ওয়েদারিং এর জন্য রেডি হয়. সো এবং এখানে একটা বানানের ভুল আছে, LSE হবে, এবং এই রিমুভিং দ্য কভার অফ সয়েল এন্ড লুজ ডেব্রিজ এন্ড এক্সপোজিং দেম টু ওয়েদার, দিস ইজ হোয়াট ইজ ডান বাই ইরোশন. সো ইরোশন হয় বলেই দেখো পরের লেয়ারটা ওয়েদারিং হওয়ার জন্য রেডি হয়. দ্যাট ইজ দ্য ফিলোসফি অফ দিস হোল প্রসেস. সো weathering can take place without subsequent erosion, and erosion is possible without previous weathering. কিন্তু তার মানে ওয়েদারিং হলে ইরোশন হতে হবে এমন কিছু নাই, আবার ইরোশন হতে হলে তার আগে ওয়েদারিং হতে হবে এমন কোনো কিছুও নাই, কোনো একটা প্রি রিকুইজিট না. কিন্তু যদি পৃথিবীতে দুইটা আসলেই একসঙ্গে হয়, তাহলে যেটা হয়, প্রিপারেটরি প্রসেস হচ্ছে ওয়েদারিং, এবং সাবসিকুয়েন্ট ফলো আপ অ্যাক্টিভিটি হচ্ছে ইরোশন, যদি একসঙ্গে হয়. এরপরে যে টপিকটা সেটা হলো রান অফ অ্যান্ড রান অফ রিলেশন. সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, কারণ দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস or one of the effects why geomorphology is so important for civil engineering. So you understand, we read this topic because it is so much important for civil engineering.
We will try to learn definition of runoff, and we will try to see how runoff is related to the geomorphic processes on the earth. এই রানঅফ, আমি এক কথায় বলি রানঅফ কি। রানঅফ হচ্ছে বৃষ্টির পরে পৃথিবীর সারফেসের উপর দিয়ে যে পানি ফ্লো করে, এই এই প্রসেসটাই হচ্ছে রানঅফ। সো রানঅফ বুঝতে হলে প্রথমে আমাকে ডেফিনেশন অফ প্রেসিপিটেশন বুঝতে হবে। Precipitation is the general term for all forms of moisture emanating from the cloud and falling on the ground. অর্থাৎ যত রকম ভাবে পৃথিবীর উপর থেকে, অর্থাৎ স্কাই থেকে পানি পৃথিবীতে আসে, সেগুলো সবই হচ্ছে প্রেসিপিটেশন। দেয়ার আর আ নাম্বার অফ ফর্মস অফ প্রেসিপিটেশন। একটা হলো বৃষ্টি, একটা হতে পারে শিলাবৃষ্টি, আর একটা হতে পারে স্নোফল। দেয়ার আর মেনি ডিফারেন্ট টাইপস অফ প্রেসিপিটেশন। বাট যে কোনো এই তিনটার যে কোনো ভাবেই হোক না কেন, এই তিনটা প্রসেসেই আকাশ থেকে ময়েশ্চার পৃথিবীর সারফেসে টাচ করে বা রিচ করে, এবং এই টাচ করা বা রিচ করার পরেই দ্যাট জেনারেটস রান অফ। সো দিস ওয়াটার আফটার প্রেসিপিটেশন রিচিং দ্য সারফেস অফ দ্য আর্থ in the form of precipitation, which I have just defined, reaches the stream ultimately. What is a stream? Stream মানে হচ্ছে একটা flowing water body. To be honest, flowing water body বলতে আমরা বাংলাদেশে যে ওয়াটার বডি আছে সেগুলো হলো আইদার খাল অথবা নদী। So you can imagine যে stream is a running water body, and we have to this water will ultimately reach the stream. So stream is as if the ultimate destination of water. কিন্তু এই বৃষ্টির পানি স্কাই থেকে পৃথিবীতে আসার পরে এই যে স্ট্রিমে পৌঁছায়, নিশ্চয়ই তার মাঝখানে কিছু স্টেপ অর স্টেজেস আছে। We will try to see those steps or stages very minutely. From the point water where precipitation reached the surface of the earth, it may take different paths on its way to the stream. যেটা আমি এখনই বললাম যে পৃথিবীর উপরে এই পানি যখন টাচ করে এবং আলটিমেটলি স্ট্রিমে পৌঁছায়, এই দুইটার মাঝখানে অনেকগুলো স্টেপ আছে। There are different routes or paths through which these things happen. এই জিনিসটা এক্সপ্লেইন করব আমরা নিচের এই ডায়াগ্রামটা দিয়ে। The diagram, which apparently looks very simple, but there are so much to be explained with this diagram. Let me explain this diagram. এখানে দেখো, এখানে তিনটা লাইন দেয়া আছে। এটা হলো সবচেয়ে উপরের লাইন, এটা হলো মাঝের লাইন, এবং এটা হলো সবচেয়ে নিচের লাইন। Let me explain what these lines represent. সবচেয়ে উপরের যে লাইনটা, এটা হলো গ্রাউন্ড লেভেল বা আর্থ সারফেস, যার উপরে আমরা মানুষ চলাচল করি এবং আমাদের নিত্যনৈমিত্তিক কাজকর্ম করি। রাস্তাঘাট, বাড়ি ঘর, ব্রিজ, কালভার্ট সব এই লেয়ারের উপর আছে, এবং এই লেয়ারটা এরকম ভাবে কোথাও উঁচু এবং কোথাও নিচু। এর পরের যে লাইনটা, এটা হচ্ছে GWL বা গ্রাউন্ড ওয়াটার লেভেল। অর্থাৎ আমি তোমাদেরকে গ্রাউন্ড ওয়াটারের কথা বলেছিলাম এর আগে। এই লাইনটা হচ্ছে সেই লাইন যেটা গ্রাউন্ড ওয়াটারের টপ লেভেল ইন্ডিকেট করে, অর্থাৎ এই পর্যন্ত গ্রাউন্ড ওয়াটার আছে। তার মানে এই লাইনের নিচে যে সয়েল পার্ট। স্যার, হ্যাঁ বলো। স্যার এটা কি ক্রস সেকশন ভিউ? এটা ক্রস সেকশন ভিউ, এক্স্যাক্টলি। সরি, হ্যাঁ, দিস ইজ দ্য ক্রস সেকশন ভিউ। সো এই যে লাইনটা আছে, এর নিচে যে মাটির পার্টিকেল গুলো আছে, সেই মাটির পার্টিকেলের মাঝখানের যে গ্যাপ, সেই গ্যাপ গুলো ফুললি স্যাচুরেটেড উইথ ওয়াটার, অ্যান্ড দ্য সয়েল পার্টিকেলস ইন দিস লেয়ার আর অলসো স্যাচুরেটেড উইথ ওয়াটার। দ্যাটস ওয়াই দ্য টপ সারফেস অফ দিস স্যাচুরেশন লেয়ার উই কল ইট GWL। এর উপরে যে সয়েল পার্টিকেল আছে, তার মাঝখানেও কিন্তু পানি আছে, এবং সেই পার্টিকেল গুলো কিন্তু পার্শিয়ালি স্যাচুরেটেড with water. I said partially, not fully. Please understand. এই লেয়ারের নিচে স্যাচুরেটেড, এই লেয়ারের উপরে পার্শিয়ালি স্যাচুরেটেড, এবং এই জন্য এটাকে বলা হয় আনস্যাচুরেটেড লেয়ার। সো দেয়ার আর ওয়াটার পার্টিকলস বিটুইন দিস পার্টিকলস, but unsaturated condition, there are particles of there are water within the particles of soil in this layer, and these are saturated, and এইখানে আমরা বলি গ্রাউন্ড ওয়াটার, এবং তার টপ লেভেলটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেল। And you see
These groundwater levels follow this line when this line is below the earth surface, but here it crosses the earth surface and it goes above the earth surface, and this is what we see physically in our eyes. This is the water body. লেক হোক, রিভার হোক, যাই হোক, আমরা এটাকে খালি চোখে দেখতে পারি কারণ এটা সারফেসের উপরে। 3 নম্বর লাইন হচ্ছে this one. This is a line separating permeable and impermeable layer. মানে কি, এই লাইনের উপরে হচ্ছে পারমিয়াবল লেয়ার আর এই লাইনের নিচে হচ্ছে ইমপারমিয়াবল লেয়ার। ইমপারমিয়াবল লেয়ার মানে কি, মনে করো একটা সিরামিকের প্লেট। এই সিরামিকের প্লেটের উপরে আমরা যদি পানি রাখি তাহলে অলমোস্ট নো ওয়াটার উইল গো পাস্ট দ্য লেয়ার অফ সিরামিক। এই জন্য সিরামিক হচ্ছে একটা ইমপারমিয়াবল লেয়ার। মনে করতে পারো এটা সেরকম একটা সিরামিকের লেয়ার যার ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তার মানে এটা অ্যাজ ইফ নিশ্ছিদ্র একটা বডি বা এরকম কিছু, ইমপারমিয়াবল। দ্য টার্ম ইজ ইমপারমিয়াবল অ্যান্ড আপার লেয়ার অফ দিস ইজ পারমিয়াবল, অর্থাৎ এর মধ্যে পানি প্রবেশ করতে পারে বলেই এখানে গ্রাউন্ড ওয়াটার আছে। সো দিস ইজ physically you can assume this is a totally impermeable layer যার এই পাশ ওই পাশ পানি যাওয়া আসা করতে পারে না, এখানে পানি আটকে থাকে। So this is the physical structure of this cross section that I explained. Now let me explain the process, how it all happens. এই সারফেসের উপরে বৃষ্টির পানি পড়ে। বৃষ্টির পানি পড়ার সঙ্গে সঙ্গে কিছু পানি এই স্লোপ দিয়ে নিচের দিকে গড়ায় যায় এবং আলটিমেটলি এটা এই ওয়াটার বডিতে পৌঁছায়। এটা গেল একটা পাথ। কিছু অংশ এইখানে জমা থাকে এবং সেগুলো গড়ায় না, যে এরকম বিভিন্ন জায়গায় জমা থেকে ধীরে ধীরে মাটির নিচে প্রবেশ করে। প্রথমে এই পানি, জমা পানিটা এই জিএল এর উপর থেকে জিএল এর নিচে প্রবেশ করে। এই প্রসেসটাকে বলা হয় ইনফিল্ট্রেশন। এখানে বলা আছে, নিচে বলা আছে ইনফিল্ট্রেশন এটাকে বলে। একবার যখন ইনফিল্ট্রেট করলো তার মানে জিএল এর উপর থেকে এটা মাটির নিচের ফার্স্ট লেয়ারে আসলো। কিন্তু এই পানিটা ইনফিল্ট্রেট করার পরও the movement of this drop of water is downward, অর্থাৎ এটা তখনও নিম্নমুখী গতি থাকে এবং এটা মাটির নিচে যে বিভিন্ন রকমের সয়েল আছে, বিভিন্ন টাইপের সয়েল আছে, সেটার একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার ভেদ করে। কারণ আমি প্রথমেই বলেছি এই লাইনের উপর এটা হলো পারমিয়াবল, সুতরাং এটা মাটির লেয়ার ভেদ করে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যায়। যখন এটা মাটির নিচে ইনফিল্ট্রেশন হওয়ার পরে, ভালো করে শোনো, যখন এটা মাটির নিচে ইনফিল্ট্রেশন হওয়ার পরে মাটির নিচে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের মধ্যে স্টিল কিপস অন গোয়িং ডাউনওয়ার্ড, তখন এই প্রসেসকে বলা হয় পার্কোলেশন। সো এই দুইটাই কিন্তু ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার, কিন্তু এই লেয়ারে হলে বলি ইনফিল্ট্রেশন, এর পরে হলে বলি পার্কোলেশন। সো ইনফিল্ট্রেশন অ্যান্ড পার্কোলেশন both refer to downward movement of water, but infiltration happens from between the ground layer and below it. So water enters the first layer of soil through infiltration and the water keeps on going downward through the different layers of soil below surface, and that's why when we call it পার্কোলেশন। ঠিক আছে, এবং এই ইনফিল্ট্রেশন হয় বলেই পার্কোলেশন হতে পারে, এবং পার্কোলেশন হয় বলেই this unsaturated layer is created and below which the GWL is created and below which the groundwater is created. ঠিক আছে, এখন দেখো এই গ্রাউন্ড ওয়াটারের মধ্যে আমরা একটা অ্যারো দিয়েছি বাম থেকে ডান দিকে। কেন দিয়েছি? কারণ খুব মাইনরলি লক্ষ্য করো, এখানে এই মাঠটা হচ্ছে পানির মাঠ, ঠিক আছে, এইটাও হচ্ছে পানির মাঠ। এইখানে পানির লেভেল আর এখানে পানির লেভেলের পার্থক্য আছে এবং এখানে উঁচু এবং এখানে নিচু আছে, যেই কারণে বিকজ অফ হেড ডিফারেন্স অফ ওয়াটার গোস ডাউন হিল, পানি সবসময় উপর থেকে নিচের দিকে যায়। এবং তোমরা ফিজিক্সের সাইফন অ্যাকশন পড়েছো, সাইফনে তোমরা দেখেছো যে দুইটা পাত্রে আমি যদি পানি নিয়ে দুইটা ভিন্ন উচ্চতায় রাখি এবং কোনোভাবে দুইটা পাত্রের মধ্যে পাইপ দিয়ে কানেকশন করে দিই, যার মধ্যে এখান দিয়ে ফ্লুইড এক্সচেঞ্জ হতে পারে, তাহলে যেটা হবে যে পানি সবসময় উপর থেকে নিচের দিকে যাবে। So this is called siphon action and this is exactly what happens here as well. And since the water level on your left is above that water level on your right, so water definitely will flow from left to your right, and this is the direction of the flow. Once this happens on the surface of the earth, we see that flow of water in our open eyes, কারণ এটা আমাদের সারফেসের উপরে হচ্ছে। কিন্তু যখন মাটির নিচে হচ্ছে তখন আমরা এটাকে খালি চোখে দেখতে পারি না, বাট nonetheless
this flow of water occurs even below the surface of the earth. So this is groundwater movement. So if I summarize this whole process that I just described, there are three ways how water flows from the surface to the water body. Number one, সারফেসের উপর দিয়ে যেটা যায় এটাকে আমরা বলি সারফেস রান অফ। যেটা আনস্যাচুরেটেড লেয়ারের মধ্যে দিয়ে ফ্লো করে এটাকে আমরা বলি সাব সারফেস রান অফ। আর যেটা একদম মাটির নিচ দিয়ে জিডব্লিউ এর নিচ দিয়ে অর্থাৎ যে গ্রাউন্ড ওয়াটার যেটা ফ্লো করে আমরা এটাকে বলি গ্রাউন্ড ওয়াটার ফ্লো। সো দেয়ার আর থ্রি রাউটস অফ ওয়াটার থ্রু হুইচ ইট ফ্লোজ। এখানে দেখো বলা আছে ওভারল্যান্ড ফ্লো আর সারফেস রান অফ, ইন্টারফ্লো আর সাবসারফেস রান অফ এটা, আরেকটা হলো গ্রাউন্ড ওয়াটার ফ্লো। এই তিনটা প্রসেসকে আমি এক্সপ্লেইন করলাম। এই তিনটা প্রসেস বা এই হোল টপিকটা আমাদের কেন জানা দরকার? কারণ হচ্ছে এই দুইটা পয়েন্ট এখানে আছে। এই দুটা পয়েন্ট কি? দেখো বৃষ্টির পরে যখন ঢাকা শহর বা বিভিন্ন শহর পানির নিচে চলে যায় আমরা বলি যে দ্যাট আরবান এরিয়া ইজ এক্সপিরিয়েন্সিং ইনান্ডেশন অর দ্যাট এরিয়া ইজ আন্ডার ফ্লাড। এখন এই ফ্লাড প্রবলেম বা ইনান্ডেশন প্রবলেম সলভ করা হচ্ছে রেসপন্সিবিলিটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স। সো সিভিল ইঞ্জিনিয়ারদের দায়িত্ব হচ্ছে এখানে যে জমে থাকা পানি সেটাকে সরানো। এখন জমে থাকা পানি ধরো এই সার্ফেসের উপরে 1 ফিট পানি জমে আছে একদিন ধরে। 1 ফিট পানি যদি একদিন ধরে জমে থাকে তাহলে ডেফিনেটলি এই শহরে কোনো কাজ করতে পারবে না মানুষ। কেন? কারণ এখানে 1 ফিট পানি জমে আছে একদিন ধরে। তার মানে এই যে একদিন ধরে জমে আছে এটা যেমন একটা ফ্যাক্টর, 1 ফিট পরিমাণ জমে আছে এটাও একটা ফ্যাক্টর। এই যে 1 ফিট পানি জমে আছে, 1 ফিটকে যদি আমি এরিয়া দিয়ে গুণ দেই তাহলে আমি পানির ভলিউম পাবো। তার মানে দিস ইজ দ্য ভলিউম অফ ওয়াটার উইচ উই হ্যাভ টু এলিমিনেট। সো এলিমিনেটিং সাম ভলিউম অফ ওয়াটার ইজ আওয়ার কনসার্ন। এবং আমি একটা একদিন জমে থাকবে না 1 ঘন্টা না 1 মিনিট জমে থাকবে, that is also important. That means the time is important. That is why the speed of flow is important, because speed of flow, you know that by definition speed of flow is distance per unit of time. So that's how the time comes into play in this inundation problem. And that means solving the inundation problem in some areas, waterlogged areas, is basically eliminating some volume of water within a short span of time. So that is the definition of an area which is free from inundation. So a runoff chapter, we will deal with the volume of water and speed of flow. How this problem can be solved when we deal with these two parameters for an area. তোমরা একটু মনে রেখো আজকে আমি এখানে শেষ করলাম, আমি এই পর্যন্ত শেষ করেছি এবং এই পয়েন্ট এক্সপ্লেইন করেছি। But how these points are connected with all these three parameters or three routes of runoff will be described from my next lecture when I start from here. Seer, all the three seers, please remind me of this fact that we will start from surface runoff next class. এবং আমি এই পয়েন্টটা ডিসকাস করেছি। তোমরা অ্যাটেন্ডেন্স দিয়েছো সবাই? একটু তাড়াতাড়ি দাও, 1 মিনিট আমি আছি অনলাইন, তোমরা অ্যাটেন্ডেন্সটা দাও প্লিজ। যদি না দিয়ে থাকো আমার রোল নাম্বার লেখো চ্যাট বক্স, দ্যাটস ইকুইভ্যালেন্ট টু ইওর অ্যাটেন্ডেন্স ফর দিস ক্লাস। স্যার, হ্যাঁ বলো। পার্কুলেশনটা আরেকবার একটু ছোট করে বলা যাবে স্যার শর্টে? পার্কুলেশন হচ্ছে ইনফিল্ট্রেশন, তুমি বুঝেছো? ইয়েস স্যার। ইনফিল্ট্রেশন হচ্ছে ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার ফ্রম দিস লেয়ার টু বিলো ইট। আর পার্কুলেশন হচ্ছে আফটার ইনফিল্ট্রেশন পানি যখন সয়েলের একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের মধ্যে যায়, তার থেকে আরেকটা লেয়ারের মধ্যে যায়, তার মানে ওইটাও একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার, বাট ইন অ্যামং ডিফারেন্ট লেয়ার্স অফ সয়েল। সো বোথ রেফার টু ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার। যখন এটা অ্যাবাভ সারফেস থেকে বিলো সারফেস হয় সেটাকে আমরা বলি ইনফিল্ট্রেশন, এবং যখন ইনফিল্ট্রেশন হয়ে যাওয়ার পরে তারপরের লেয়ার থেকে তারপরের লেয়ার এবং তারপরের লেয়ার থেকে তারপরের লেয়ারে যায় এটাকে আমরা বলি পার্কুলেশন। ঠিক আছে? ইয়েস স্যার। থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? আচ্ছা, অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সময় দিয়েছে, একটু অনেকে দিচ্ছে। এখনো দিচ্ছে অনেকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আছি।